বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার অভিনন্দন। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা এই প্রতিকূল পরিবেশের ভিতরেও আমরা আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছি। তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছ, এই জন্য তোমাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। তোমরা অনেক পরিশ্রম করছো। তোমরা আরেকটু পরিশ্রম করবে। তোমরা ক্লাসগুলোকে তোমরা ভালোভাবে অনুসরণ করবে। ক্লাসে কি পড়ানো হচ্ছে, গত ক্লাসে কি হয়েছে, কোনটা সমস্যা ছিল সেগুলো রিপ্লাই দিবে তোমরা। আমরা তাহলে বুঝতে পারবো তোমরা আরও সুন্দরভাবে ক্লাসগুলোকে নিচ্ছ। এখন আমি নবম অধ্যায়ে, এটা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাস। তাহলে নবম অধ্যায়ে আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছিলাম কি, আমরা তাপ কি, তাপমাত্রা কি, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্যটা জেনেছিলাম। আমরা জেনেছিলাম এরপরে থার্মোমিটারের গঠন জেনেছিলাম। তো আমরা গতদিনে আমরা যে পাঠটা আমরা কমপ্লিট করেছিলাম 3 ও 5, আমরা পাঠের পার্ট 3 ও 3 থেকে 5-এ আমরা গিয়েছি। তো আমরা পুরো কমপ্লিট কিন্তু হয়নি। আমরা আজকে যেটা পড়বো সেটা হলো থার্মোমিটারের গঠনের পরবর্তী অংশটুকু আমরা পড়বো। তার আগে তোমাদেরকে আমি একটু ভালো করে বলে নিই। এখানে একটা কোশ্চেন প্রায়ই দেখা যায় যে ছোট কোশ্চেন বা 3 মার্কের একটা কোশ্চেন চলেই আসে, বা 2 মার্কের একটা কোশ্চেন চলেই আসে, যে বইতে যদিও সেটা পরিষ্কারভাবে দেওয়া নেই, কিন্তু প্রায় দেখা যায় যে কোশ্চেনটা আসে। সেটা হলো থার্মোমিটারে পারদকে কেন ব্যবহার করা হয়। তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, এগুলোকে আরও সুন্দর করে তোমাদের লিখতে হবে। আমি এখানে সংক্ষেপে যদিও লিখেছি যে থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ, মানে থার্মোমিটারে তো আমরা অনেক কিছু ব্যবহার করি, তো বেশিরভাগ থার্মোমিটারে পারদটাকে ব্যবহার করা হয়। অ্যালকোহলও ব্যবহার করি আমরা। তো কথা হলো যে পারদের বিশেষ কতগুলো গুণ থাকার জন্য আমরা থার্মোমিটারে পারদটাকে ব্যবহার করে থাকি। তো বিশেষ গুণগুলোর ভিতরে কি, পারদ তাপ সুপরিবাহী হয়ে থাকে, সে তাপটাকে গ্রহণ করে সুষমভাবে, বা আমরা বলতে সুপরিবাহী, মানে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ দেখো, যে কোনো জিনিসের ভিতরে যদি কোনো কিছু মিক্সড করা থাকে তাহলে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সামান্য হেরফের হবে, কিন্তু পারদটাকে আমরা প্রকৃতিতে সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাই। তারপর 3 নম্বর পয়েন্ট, তাপমাত্রা বৃদ্ধিতে এর আয়তন সুষমভাবে বৃদ্ধি পায়। সুষম মানে বৃদ্ধি পাওয়া, মানে ধরো আমি এখানে পারদ দিলাম, তো পারদের এ অংশে তাপ পাওয়ার পর তার তাপ পাওয়া মাত্র তার প্রত্যেকটা অংশ সমানভাবে সম্প্রসারিত হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আয়তনটা বৃদ্ধি পাবে। তারপরে কি বলা হয়েছে, যে এটি উজ্জ্বল, অস্বচ্ছ ও চকচকে হওয়ার কারণে কাচের নলের ভিতরে একে সহজে দেখা যায়। আচ্ছা, তাহলে এটা কি উজ্জ্বল, স্বচ্ছ, চকচকে, মানে এটা কেমন বলছে, এটা উজ্জ্বল। হ্যাঁ, তুমি পারদটাকে নিয়েও দেখবে যে উজ্জ্বল, এবং অস্বচ্ছ মানে তোমার ট্রান্সপারেন্ট। যদি স্বচ্ছ হতো তাহলে কি হতো, কাঁচের ভিতরে ওকে দেখা যেত না। কাঁচও স্বচ্ছ, ওটাও স্বচ্ছ, দুটা আমরা দেখতে পেতাম না। এবং অস্বচ্ছ কিন্তু ট্রান্সপারেন্ট না, ও চকচকে, একটা চকচকে ভাব থাকার কারণে আমরা আলোতে ধরলে চট করে কাঁচের ভিতরে একে দেখতে পাই। তারপরে কি, কাঁচের নলের ভিতরে একে সহজে দেখা যায়। আরেকটি কিন্তু আমরা বলতে পারি যে এটা কি জানো, এটা কিন্তু কাঁচের গায়ে পারদটা লেগে থাকে না, এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে। তোমরা একটু ভালো করে দেখো, এই পয়েন্টগুলো তোমরা উঠে নিতে পারো, তোমরা খাতাতে লিখে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে আমি কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো একটু তোমরা তুলে নাও। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো আমাদের লাগবে কখন, যদি প্রশ্ন আসে পারদকে কেন থার্মোমিটার তৈরিতে ব্যবহার করা হবে, পারদকে আমরা থার্মোমিটারে কেন ব্যবহার করি। আবার যদি এমসিকিউ আসে যে কোন গুণাবলীর জন্য পারদকে আমরা থার্মোমিটারে বা তাপমাত্রা নির্ণয়ে ব্যবহার করে থাকি, তাহলেও কিন্তু একই প্রশ্নের অ্যান্সার হবে। আচ্ছা, এবার আমরা আমাদের পাঠ্য বিষয়ে বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট যেটা, সেখানে আমরা চলে আসি। এখন দেখো, আমি অংশটা মুছে দিলাম। এখন আমরা আসব তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে স্কেলগুলো আছে সেই অংশে আমরা চলে আসব। এখানে আমরা এখন যেটা পড়বো বা আমরা এখন যেটা জানবো, তাপমাত্রা পরিমাপের স্কেল। এটা
সম্পর্কে আমরা জানবো কি তাপ মাত্রা পরিমাপের তাপমাত্রা পরিমাপের স্কেল। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের স্কেল সম্পর্কে আমরা একটু এখন জানবো। তো কথা তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে কি কয়েকটা জিনিস সম্পর্কে, আমরা স্থিরাঙ্ক কাকে বলে। এখন কথা, যে কোনো জিনিস ধরো পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস অনুসরণ করে, তোমাকে আমি যদি অনেকগুলো কাপড়, মানে একটা কাপড় বেশ লম্বা কিছু কাপড় দিলাম, দেওয়ার পর তোমাকে বললাম এখানে কোনো কিছু নেই, তুমি জাস্ট একটা আমাকে মেজারমেন্ট করে দাও এখানে কতখানি কাপড় আছে, তুমি কিন্তু তোমার হাতটাকে ওখানে আদর্শ মান হিসেবে ধরবে। কি করবে? তোমার হাতটাকে ধরবে, যে এই হাত দিয়ে বলবে যে ম্যাডাম এই হাত দিয়ে 10 হাত হচ্ছে। তারপর আমরা একটা আন্দাজ পাবো যে 10 হাত মানে কি, এখানে জাস্ট 2 হাতে সাধারণত 1 গজ আমরা নর্মালি ধরে থাকি, তাহলে 5 গজ কাপড় এখানে আছে। তো আমরা আদর্শ মান হিসেবে কি আমরা এই হাতটাকে আমরা ধরলাম। তাহলে এরকম যে আমরা আদর্শ মানটাকে আমরা এখানে বের করছি কি স্থিরাঙ্কটা, তাহলে আমরা কি বলবো যে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে দুইটি মানকে বা দুইটি নির্দিষ্ট মানের ব্যবধানের একটি অংশকে আমরা আদর্শ হিসেবে ধরে নেব। মানে কেমন, যে আমি দুইটি তাপমাত্রা নিব, এখানে একটা তাপমাত্রা আমি ধরলাম এটা একটা ধরলাম 0 ডিগ্রি ধরলাম, আবার এখানে আমি ধরলাম কি 100 ডিগ্রি, এরকম আমি নিলাম। সেলসিয়াস ফারেনহাইট এরকম হতে পারে, সেলসিয়াস ধরলাম, এটা সেলসিয়াস ধরলাম, ধরার পরে বললাম কি যে এই দুটি তাপমাত্রার ব্যবধান যদি হয়, তোমরা তো জানো বিয়োগটা সাধারণত কি করতে হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করতে হয়। তাহলে যে কোনো তাপমাত্রা আমি এখানে 0 থেকে 100 নিলাম, এটাও নাও হতে পারে। আমি এরকম বললাম যে আমি হচ্ছে এখানে 0 নিলাম, 0 ডিগ্রি নিলাম, আমি এখানে 10 নিতে পারি, 10 ডিগ্রি সেলসিয়াস নিলাম। নেওয়ার পরে আমি কি করব, 10 থেকে আমি 0টাকে বাদ দিলাম। বা এখানে যদি আমি 5 নিই, আমি এরকম 5 ডিগ্রি নিলাম, তাহলে এখানে আমি 10 থেকে 5টাকে বাদ দিলাম। বাদ দিয়ে তাহলে কিরকম ভাবে আমি লিখবো, যেটাকে আমি এভাবে লিখবো, দেখো যে এখানে একটা তাপমাত্রা নিলাম, এখানে একটা, তাহলে আমি এখানে 10 নিলাম, এখানে 5 নিলাম, এই মাঝখানে যে দূরত্ব বা ব্যবধান থাকলো তার নির্দিষ্ট একটা অংশকে আমি আদর্শ হিসেবে ধরে নিলাম। তাহলে আমি যেখান থেকে আমি যাদের ব্যবধানের নির্দিষ্ট অংশকে আমি আদর্শ মান হিসেবে ধরছি, ওই দুটো তাপমাত্রাকে আমি কি বলবো, স্থিরাঙ্ক। তাহলে আমি স্থিরাঙ্কের সংজ্ঞা কি পেলাম, যে দুইটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানকে আদর্শ হিসেবে আমরা যদি ধরি, তাহলে ওই দুটি তাপমাত্রাকে আমরা কি বলবো, স্থিরাঙ্ক। আচ্ছা, স্থিরাঙ্কের সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। এখন স্থিরাঙ্কের সঙ্গে আরেকটু সম্পর্ক আছে কি, একটা ঊর্ধ্ব আর একটা নিম্ন। তোমরা একটু আগে লক্ষ্য করেছো যে আমি যখন তাপমাত্রাটা নিয়েছি তখন কিন্তু একটা ছিল কি তাপমাত্রা বেশি ছিল আর একটা তাপমাত্রা কম ছিল। একটা আমি একটু বেশি ধরেছি আর একটা কম ধরেছি, ব্যবধান যেহেতু আমাকে বের করতে হবে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা কিন্তু আমি ধরবো একটা নিম্ন স্থিরাঙ্ক আর একটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তবে একটা কথা তোমাদেরকে বলে দিই, স্থিরাঙ্ক কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। সংজ্ঞাটা ভালো করে তোমাদের বুঝতে হবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। আমি একটু আগে স্থিরাঙ্কের সংজ্ঞাটা কি বললাম, দুইটি নির্দিষ্ট তাপমাত্রার ব্যবধানের একটি অংশকে আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে ওই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা কি বলবো, স্থিরাঙ্ক। আচ্ছা, তারপর দেখো বইয়ের এই অংশে দেওয়া আছে কি নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক দেওয়া আছে কি, নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটাও তোমাদের পড়তে হবে। নিম্ন তাপমাত্রা মানে কি, যে নিশ্চয়ই তাহলে তাপমাত্রা অনেকটা কম হবে, তাহলে নিম্ন তাপমাত্রা কি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, তাহলে কি আমি নিম্ন স্থিরাঙ্ক আমরা এখন পড়ছি, এখানে কি পড়ছি, নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। এখন আমরা জানবো নিম্ন স্থিরাঙ্ক এভাবে বলতে পারি বা একবারও আমরা লিখতে পারি, নিম্ন স্থিরাঙ্ক।
নিম্ন স্থিরাঙ্কটা কি? আচ্ছা, স্বাভাবিক চাপে এখানে দুইটি কথা আমাদের ভালো করে মনে রাখতে হবে। একটা কি? স্বাভাবিক চাপে চাপে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, এই কথাটা এখানে আছে কিন্তু কথা, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়। কি বললাম আমি? যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমরা কি বলবো? নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এখানে বিশুদ্ধ বরফটা কেন বলা হলো সেটার একটা যুক্তি আছে। বিশুদ্ধ বরফ বলার কারণ হলো পানির সঙ্গে অন্য কোনো কিছু থাকা যাবে না। আমরা নর্মালি যে পানিটা খাই তার ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু নিম্ন স্থিরাঙ্ক কিন্তু সেই তাপমাত্রা যেখানে শুধু পানি থাকবে, এর সঙ্গে অন্য কোনো কিছু আর মিক্স থাকবে না, ক্যালসিয়ামও থাকবে না, আয়রন থাকবে না, বিশুদ্ধ হতে হবে। তো বলতে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বা বলতে এখানে বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, তাহলে বরফটা নিশ্চয়ই বিশুদ্ধ পানির হতে হবে, তারপরে সেটা গলে কি হবে? পানিতে পরিণত হয়। কারণ কোনো কিছু মিক্স থাকলে তার কি হবে? তার গলনাঙ্ক, তার হচ্ছে আমরা বলতেছি কি, তার গলনাঙ্কের একটু কম বেশি হতে পারে। তো সেটা যেন না হয় সেজন্য বলা হয়েছে বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়। তাহলে আমরা এখানে নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঠিক একই ব্যাপার, নিম্ন স্থিরাঙ্ক যেরকম আমরা বললাম, ঊর্ধ্ব স্থিরাঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিসই আমরা ফলো করব। কি বলবো এখানে? আমরা এখানে এখন পড়ব কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্কের ক্ষেত্রে কি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়। স্বাভাবিক চাপ আর যে তাপমাত্রা, এখানে বলেছে যে পানি ফুটে বাষ্পে পরিণত হয়। কারণ এখানে স্বাভাবিক চাপ, তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাডাম এখানে তাপমাত্রার কথা বলা হচ্ছে, তাহলে চাপ কেন এখানে? হ্যাঁ, চাপের কম বেশি হওয়ার কারণে কিন্তু এখানে স্ফুটনাঙ্ক, গলনাঙ্কের কম বেশি হতে পারে। এখন পরে আমি কতগুলো জিনিস তোমাদেরকে বলবো, যেরকম আমরা বলতে পারি যে চাপমাত্রা যদি বেশি হয় বা চাপমাত্রা যদি কমে যায়, এক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের কম বেশি হয়। সেজন্য এখানে বলাই হয়েছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কি হয়? পানি বাষ্পে পরিণত হয়, তাকে আমরা কি বলবো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমরা আজকে শিখলাম স্থিরাঙ্কের সংজ্ঞা শিখলাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক শিখলাম, নিম্ন স্থিরাঙ্ক শিখলাম। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে জানতে হবে এই কারণে যেগুলো সংজ্ঞাগুলো কিন্তু প্রায়ই এসে থাকে। আচ্ছা, এখন আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে আমরা চলে যাব। আমাদের স্থিরাঙ্ক হয়ে গেল, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো, নিম্ন স্থিরাঙ্ক হলো, তারপর আমরা পড়লাম। এখন আমরা স্কেলগুলো এখন জানবো। আমাদের এই স্কেলগুলোর ক্ষেত্রে স্থিরাঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। আচ্ছা, তা আমরা আমাদের তাপমাত্রা পরিমাপের যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। স্কেলগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা আমি আগেই দিয়েছিলাম। তো এখন আমি যে জিনিসটা আমি উল্লেখ করব, তোমরা একটু অ্যাটেনশন দিবে। আমি এখানে তোমাদেরকে আসলে কিন্তু আমাদের বইতে ধরো দুটো স্কেলের কথা বলা আছে। আমাদের বইতে দুটো স্কেলের কথা বলা, তারপরও আমি তোমাদের সঙ্গে আরেকটু এখানে শেয়ার করব। তোমরাও হয়তো বুঝতে পারবে জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি এটা তোমাদের আমি বলছি এটা কারণ এটা তোমাদের বইতে উল্লেখ না। রোমার একটা স্কেল, একটা আছে হচ্ছে কেলভিন স্কেল। আমি তোমাদেরকে এমনি জানার জন্য এটা জাস্ট বলবো। একটা কি রোমার, বাংলায় আমি দুটো লিখি, একটা হচ্ছে রোমার স্কেল, আর একটা হচ্ছে কি কেলভিন। আচ্ছা, এই দুটো স্কেল আমাদের বইতে দেওয়া নেই, কিন্তু তোমাদের সিলেবাসে বইয়ে এই দুটো দেওয়া আছে। আমাদেরকে আমি যদিও চারটে স্কেল তুলনামূলকভাবে একটু আলোচনা করব, জেনে রাখা হয়তো দরকার।
তো এখানে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বললাম আর নিম্ন স্থিরাঙ্ক বললাম। এই চারটা স্কেলের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কগুলো কিন্তু একটু আলাদা। কেন আলাদা এখন আমি বলি। সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে কিন্তু এখানে নিম্ন স্থিরাঙ্ক, আমি সংক্ষেপে বলি, নিম্ন স্থিরাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্বটা এখানে আমি নিম্ন যেহেতু দিয়েছি, এখানে আমি দিব কি 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইটের ক্ষেত্রে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর আমাদের বইতে উল্লেখ নাই, তোমাদের একটু জেনে রাখতে পারো তোমরা। রোমারের ক্ষেত্রে কিন্তু আবার 0 ডিগ্রি রোমার হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর 80 ডিগ্রি হলো এটার তোমার 80 ডিগ্রি বাংলায় লিখি এখানে যদি আমি বলি 80 ডিগ্রি হচ্ছে তোমার রোমারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আরেকটা যেটা আছে কি কেলভিন, এই ক্ষেত্রে হচ্ছে 373, আমরা বলি 373, এটা হচ্ছে 273 হচ্ছে 273টা হচ্ছে নিম্ন, আর ঊর্ধ্বটা হচ্ছে 373 ডিগ্রি কেলভিন। তা আমরা এমনি জানলাম, এটা জানলাম, এই দুটো আমাদের দরকার নেই, এই দুটো আমরা জেনে রাখলাম। তাহলে দেখো এখন এখান থেকে আমাদেরকে জানতে হবে কি যে কোন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। আমাদের সিলেবাসে যেহেতু দুটো আছে, দুটোই আমরা জানবো। আমি কি বললাম, সেলসিয়াসের ক্ষেত্রে কি বললাম, সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি হচ্ছে তোমার নিম্ন, আর 100 ডিগ্রি সেলসিয়াস কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ফারেনহাইটের ক্ষেত্রে 32 ডিগ্রি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212। তাহলে আমরা দেখো একটু চিন্তা করো, এই স্কেলের ক্ষেত্রে এইটাকে কত ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি 100 থেকে 0কে যদি বাদ দেই তাহলে কত হয়, 100 থেকে 0কে বাদ দিয়ে মোট দেখো এখানে 100 ভাগে ভাগ করা হয়েছে। এই পুরো স্কেলটাকে আমরা কয়টা ভাগে, এরকম 100টা ভাগে আমরা এটাকে ভাগ করেছি, কারণ 100 থেকে 0 বাদ দিলে 100 থাকে। আবার দেখো এখানে এই স্কেল 212 থেকে যদি 32 আমরা বাদ দিই, আমরা পাবো কত, 180 পাবো। তাহলে 180 ভাগে আমরা ফারেনহাইট স্কেলে প্রত্যেকটাকে ভাগ করেছি, কেমন করে, 180টা ভাগে ভাগ করেছি। তাহলে এই যে আমি সেন্টিগ্রেড স্কেলকে সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস স্কেলকে আমি যে ভাগ করলাম, এই যে 100টা ভাগে ভাগ করলাম, এই প্রতিটা ভাগকে আমি কিন্তু কি বলবো 1 ডিগ্রি সেলসিয়াস। আর এই ফারেনহাইট স্কেলে আমি যে 212 ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক 32, মোট কত ভাগে ভাগ করলাম, 180 ভাগে ভাগ করলাম। এর প্রত্যেকটা ভাগকে আমি কি বলবো 1 ডিগ্রি ফারেনহাইট। এরকম ভাবে রোমার আর কেলভিনের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি। রোমারের ক্ষেত্রে কি দেখালাম যে 80 ভাগে ভাগ করা হয়েছে, 0 আর 80, আর কেলভিনের ক্ষেত্রেও কিন্তু 100, 373 আর 273, 100 ভাগে। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি 1 ডিগ্রি রোমার 1 ডিগ্রি কেলভিন কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো। তো যেহেতু আমাদের বইতে দুটো স্কেলের কথা বলা আছে, আমরা দুটো স্কেলকে ভালোভাবে আমরা চিনবো, জানবো। এখন আমার হাতে দেখো, আমার হাতে কিন্তু একটা দেখো স্কেলটার দিকে একটু লক্ষ্য করো। এখানে কিন্তু 100 ডিগ্রি কিন্তু ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ভালো করে দেখো। সবচেয়ে বেশি কি আছে এখানে সেলসিয়াসের ক্ষেত্রে 100, আর এখানে কিন্তু 0 থেকে শুরু হয়েছে। একটু দেখো এখানে 0 থেকে কিন্তু শুরু হয়েছে, দেখো 0 থেকে শুরু হয়েছে না। তাহলে কি এটাকে আমরা একটা স্কেল কিন্তু আমরা জেনে নিলাম যে কত ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বলবো। এখন এখানে তোমাদের জানতে হবে কিন্তু যে 1 ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কি বোঝো, আর এই স্কেল সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। আমি যে আলোচনাগুলো করলাম সেই জিনিসগুলোই এখানে আছে। আর এখানে জানতে হবে কি বিজ্ঞানী সেলসিয়াস কিন্তু আসলে আমাদের এই স্কেলটা আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে কিন্তু এখানে স্কেলের নাম বা এই তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নামকরণ করা হয়েছে। আবার বিজ্ঞানী ফারেনহাইট এটা আবিষ্কার করেছিল বলে ওনার নাম অনুসারে এটাকে ফারেনহাইট স্কেল বলা হচ্ছে।
এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে বা জানতে হবে সেটা হলো 1 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে আর 1 ডিগ্রি ফারেনহাইট কাকে বলে। এটুকু তোমাদের একটু ভালোভাবে জানতে হবে। আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি এদের সম্পর্কগুলো তোমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করব, যে এই স্কেলগুলো সম্পর্কটা কি। ধরো এই স্কেল থেকে এই স্কেলে পার হতে গেলে আমাদেরকে একটা সমীকরণের মাধ্যমে যেতে হবে। সমীকরণটা কিভাবে সাজানো হয়েছে, কেন সাজানো হয়েছে, কি আমাদের কোন ক্ষেত্রে লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি তোমাদেরকে বাড়ির কাজ আমি তোমাদেরকে দিব এখানে। তোমরা আমাকে ভালোভাবে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে যে এখানে স্থিরাঙ্ক কাকে বলে, পারদকে কেন আমরা থার্মোমিটারে ব্যবহার করে থাকি, স্থিরাঙ্ক কাকে বলে, স্থিরাঙ্ক কত প্রকার, কি কি, আর পারদকে কেন আমরা থার্মোমিটারে ব্যবহার করে থাকি বা তাপমাত্রা পরিমাপ যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পয়েন্টগুলো আমাকে লিখে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আবারও বলছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।